আজ সুপ্রিম কোর্টে যে ঘটনা ঘটলো তা এক কথায় নজিরবিহীন এবং বিপজ্জনকও। ধরে ধরে রাজনীতিবিদদের দেশপ্রেমের মানে শেখাতে হচ্ছে আমাদের দেশের বিচারপতিদের। কিছুদিন আগে আপনারা জানেন, গাজা ওরিয়েন্টেড একটি মিছিল করার জন্য বোম্বে হাইকোর্টে আবেদন করেছিল বামপন্থী কিছু দল, কিছু সংগঠন। সেখানে পরিষ্কারভাবে বিচারপতি বলেছিলেন যে আমাদের দেশে এত ইস্যু, আপনারা সেগুলো নিয়ে রাজনীতি করুন, আপনারা হঠাৎ করে গাজাকে নিয়ে কেন মিছিল করতে চাইছেন? আপনারা দেশপ্রেম আগে শিখুন, দেশপ্রেমিক আগে হন। আজকে রাহুল গান্ধীকে সেই দেশপ্রেমিক হতে সরাসরি বার্তা দিল এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এবং আজকে যেভাবে রাহুল গান্ধীকে ভর্ৎসনা করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, তা কিন্তু এক কথায় লজ্জাজনক। আমি বারবার আমার ভিডিওতে বলি, আমি যে কোনো রাজনৈতিক দলের সদস্য, সমর্থক, সভ্য হতেই পারি, কিন্তু আমার কাছে আমার দেশ আগে। যেখানে আমার দেশের সম্মান ভুলণ্ঠিত হয় সেখানে কিসের রাজনীতি? আমার দেশ না থাকলে আমার রাজনীতি থাকবে না, রাজনীতি না থাকলে দেশ থাকবে, এটা মাথায় রাখতে হবে। এবং এই দেশের যে ইতিহাস 1947 সাল থেকে 2025, সেই ইতিহাসের যে অহংকার, আত্মগরিমা, তা কোনোভাবেই ভুলণ্ঠিত করা রাজনীতিবিদদের কাজ হতে পারে না। বিতর্ক কেন বাঁধলো? রাহুল গান্ধী 2023 সালে ভারত জোড়ো যাত্রা করছিলেন। সেখানে তিনি এক অদ্ভুত এবং উদ্ভব দাবি করেন। তিনি দাবি করেন তাকে কোনো এক সেনাকর্তা নাকি, প্রাক্তন সেনাকর্তা নাকি বলেছেন চীন নাকি আমাদের দেশের প্রায় 2000 বর্গ কিলোমিটার জায়গা অধিকার করে নিয়েছেন। আমি কোট আনকোট আপনাদের তথ্যটা বলতে চাইছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন এত বিতর্ক। রাহুল গান্ধী বলেছিলেন এটা খুবই স্পষ্ট যে চীন আমাদের জমিতে বসে আছে। কিভাবে উনি জানলেন বসে আছেন? চীন আমাদের দেশে বসে আছে এটা দাবি করছেন কে? দাবি করছেন আমাদের দেশের লোকসভার বিরোধী দলনেতা। উনি কিন্তু মোদী বিরোধিতা করতে চাইছেন, উনি কিন্তু বিজেপির এগেনস্টে কথা বলতে চাইছেন, কিন্তু কোথাও না কোথাও মোদী বিরোধিতা করতে গিয়ে, মোদী বিরোধী হতে গিয়ে আমি আমার দেশকে ছোট করছি। আমি ঠিক এটাই বলার চেষ্টা করছি আপনাদের। মহুয়া মৈত্র ঠিক কিছুদিন আগে একই ধরনের একটি জিনিস করেছিলেন এবং দাবি করেছিলেন বাংলাদেশের কিছু পার্টিকুলার জিনিসের অবস্থা নাকি ভারতের থেকে অনেক ভালো। স্পেশালি তিনি জিডিপির কথা বলেছিলেন, স্বাস্থ্যের কথা বলেছিলেন, এবং তিনি প্রশ্ন তুলেছিলেন কেন মোদী এবং অমিত শাহরা ভাবেন বাংলাদেশিরা ভারতবর্ষে আসতে চায়। তথ্য বলছে বাংলাদেশিরা ভারতবর্ষে আসতে চায়, আসতে চেয়েছে এবং ভবিষ্যতেও আসতে চাইবে, কারণ বাংলাদেশ এবং ভারতবর্ষের জিডিপির মধ্যে পার্থক্য প্রায় 10 গুণ। যাই হোক, আজকে রাহুল গান্ধী একটি মন্তব্য যেটা নিয়ে আমি আলোচনা করছি, সেখানে তিনি বলেছিলেন এটা খুবই স্পষ্ট যে চীন আমাদের জমিতে বসে আছে, এটা আমাদের সহ্য করা উচিত নয়। প্রধানমন্ত্রী দেশের একমাত্র ব্যক্তি যিনি মনে করেন চীন ভারতের কোনো জমি দখল করেনি। আমি সম্প্রতি কয়েকজন প্রাক্তন সেনা আধিকারিকের সঙ্গে দেখা করি, তারা এবং লাদাখের একটি প্রতিনিধি দল স্পষ্ট জানায় ভারতের 2000 স্কোয়ার কিলোমিটার জায়গা চীন দখল করে নিয়েছে। প্রথম কথা, ভারত জোড়ো যাত্রা একটা পলিটিক্যাল কর্মসূচি ছিল। এই পলিটিক্যাল কর্মসূচিতে আপনি বিজেপির বিরুদ্ধে অনেক কিছু বলতেই পারেন, গণতন্ত্র আমাদের সেই প্রশ্রয় দিয়েছে, কিন্তু দেশের একটি জমি চীন দখল করে নিয়ে আছে, এটা কি একটা রাজনৈতিক স্টেটমেন্ট হলো? এটা আমার ব্যক্তিগত অভিমত। পাশাপাশি সেই যে কথাবার্তাগুলো বলা হয়েছিল, ডক্টর জয়শঙ্কর ভারতবর্ষের বিদেশমন্ত্রী তীব্র ভর্ৎসনা সেদিনই করেছিলেন রাহুল গান্ধীকে। তিনি বলেছিলেন রাহুল গান্ধী ভুল তথ্য দেওয়ার চেষ্টা করছে। তিনি 1962 সালের ভারত চীন যুদ্ধের সময় ভারত চীনের কাছে যে জায়গা খুইয়েছিল তাকেই সাম্প্রতিক সময়ের ক্ষয়ক্ষতি হিসাবে দেখাতে চাইছেন। প্রসঙ্গত 2020 সালে এপ্রিল থেকে যে নিয়ন্ত্রণ রেখা আছে সেখানে চীনা আগ্রাসন কিন্তু ওই সময় বাড়তে শুরু করেছিল এবং ভারতের সেনাবাহিনী যোগ্য জবাব চীনা সেনাবাহিনীকে দিয়েছে। 2020 সালে ঘটে যাওয়া একটি ঘটনার রেফারেন্স টানতে গিয়ে তিনি দাবি করলেন 2023-এ ভারত জোড়ো যাত্রায় যে ভারতবর্ষের 2000 বর্গ কিলোমিটার জায়গা নাকি চীন দখল করে রেখেছে। এবার প্রথমত তিনি বোঝাতে কি চাইলেন? তিনি বোঝাতে চাইলেন বিজেপি সম্পূর্ণভাবে ব্যর্থ। প্রধানমন্ত্রী দাবি করছেন চীনা কোন জায়গা দখল করেনি, কিন্তু বাকিটা তিনি বোঝাতে চাইছেন ভারতবর্ষের ডিপ্লোম্যাসি ব্যর্থ, ভারতবর্ষের বিদেশ মন্ত্রক ব্যর্থ। এবার প্রশ্নটা অন্য জায়গায় এসে দাঁড়ায়, চীন যদি ভারতের জায়গা দখলও করে তাহলে তো ভারতের সেনাবাহিনীকে পরাস্ত করে দখল করেছে,
তাহলে এই স্টেটমেন্টের পর ভারতের সেনাবাহিনীর মান সম্মান কি বাড়লো? এই প্রশ্ন তো সকলের আগে করা উচিত। আপনি ভারতের ডিপ্লোম্যাসি, আপনি ভারতের বিদেশ নীতি এবং ভারতের প্রধানমন্ত্রীকে তীব্রভাবে আক্রমণ করতে গিয়ে ভারতের সেনাবাহিনীকে ছোট করে ফেললেন না তো? এই প্রশ্ন তুলে সরাসরি তার বিপক্ষে এলাহাবাদ হাইকোর্টে একটি মামলা রুজু হয়। এলাহাবাদ হাইকোর্টের এই মামলা রুজুর মানে এই যে পিটিশন হয়েছে তার এগেনস্টে রাহুল গান্ধী মুভ করেন এবং রাহুল গান্ধী বলেন এই মানহানির মামলাকে অবিলম্বে ডিসমিস করে দেওয়া উচিত। এলাহাবাদ হাইকোর্ট কিন্তু সেটাকে প্রশ্রয় দেয়নি, ফলে পুরো বিষয়টা সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছে যায়। আর এখানেই আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করেন। দেখুন, বিচারপতিকে বাঙালি অবাঙালি এই ভেদাভেদে আমি ব্যাখ্যা করছি না, কিন্তু দীপঙ্কর দত্ত যখন কলকাতা হাইকোর্টেরও বিচারপতি ছিলেন অত্যন্ত নজিরবিহীন কিছু সিদ্ধান্ত দিয়েছেন এবং রায় দিয়ে গেছিলেন, যার জন্য তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের ইতিহাসেও চিরস্মরণীয় হয়ে থাকবেন কিছু ক্ষেত্রে। আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, আপনি কি করে জানলেন যে চীন ভারতের 2000 স্কোয়ার কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে? মানে উনি কিভাবে জানলেন? মানে ধরুন আমি দাবি করলাম আমি উগান্ডার কোনো একটি জায়গা দখল করে নিয়েছি, ফলে এই সপক্ষে মানে এই স্টেটমেন্টের সপক্ষে তো প্রমাণ দিতে হবে আমাকে। বিচারপতি বলেছেন, আপনি কি সেখানে ছিলেন? মানে আপনি কি বর্ডারে ছিলেন যে আপনি জেনে গেলেন 2000 স্কোয়ার কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে চীন? আপনার কাছে কি কোনো বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ রয়েছে? এর সঙ্গে বিচারপতি বলেন, আপনি যদি প্রকৃত ভারতীয় হতেন তাহলে এই মন্তব্য করতেন না। ঠিক যেখান থেকে এই প্রতিবেদন শুরু করেছিলাম ঠিক সেখানেই ফিরে গেলাম, যে রাজনীতি করতে করতে আমরা প্রকৃত দেশপ্রেমিক হয়ে উঠতে পারছি না। শুধুমাত্র শাসকের বিরোধিতা করতে গিয়ে আমরা দেশের মান সম্মান, সেনাবাহিনীর মান সম্মান সামগ্রিকভাবে মাটিতে মিশিয়ে দিচ্ছি, যা আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি স্পষ্ট বলে দিয়েছেন। এবং সুপ্রিম কোর্টের বিচারপতির উপরে তো কোনো কথা মানায় না। এবার আত্মসমালোচনার জায়গায় কিন্তু প্রত্যেক ভারতীয়কে কঠোরভাবে রুখে দাঁড়ানোর সময় কিন্তু এবার এসছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ট্যারিফ লাগিয়েছেন, আপনারা জানেন। দুদিন আগে আমি ফেসবুকে দেখছি বহু মানুষের উদ্দাম নৃত্য, যে যেন ভারত কতটা পিছিয়ে গেছে, ভারত ছোট হয়ে গেছে সামগ্রিকভাবে। ডোনাল্ড ট্রাম্প শুধু ভারতের উপর ট্যারিফ লাগায়নি, ডোনাল্ড ট্রাম্প যে পাকিস্তানের সঙ্গে ডিল করেছে সেই পাকিস্তানের উপরে 19% ট্যারিফ লাগিয়ে দিয়েছে। যে ডোনাল্ড ট্রাম্প জাপানের সঙ্গে ডিল করেছে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ডিল করেছে, সেই সকল দেশের উপরে এমন শর্ত চাপিয়েছে যা ট্যারিফের থেকেও গুরুত্বপূর্ণ এবং ট্যারিফের থেকেও খারাপ অবস্থা হতে পারে দুটো রাষ্ট্রের। ইউরোপীয় ইউনিয়নের তো বটেই, আপনারা যদি সেই দেশের নিউজগুলো দেখেন দেখবেন তারা রীতিমতো প্রতিবাদ করতে শুরু করে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে এখনই। আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকার উপর ডিপেন্ডেন্সি ভারতের নেই। কিছু কিছু এক্সপোর্ট, কিছু কিছু ইম্পোর্টের কাজকর্ম আমেরিকার সঙ্গে ভারত করে, কিছুটা ধাক্কা খাবে, কিন্তু এটার তো একটা অল্টারনেটিভ ওয়ে ভারত বার করার চেষ্টা করেছে এবং করছে। আজকে রাশিয়া ভারতকে সাপোর্ট করছে। আজকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভারত যে ইচ্ছাকৃত খারাপ করেছে তা তো নয়, সম্পর্ক খারাপ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী মনোভাবের জন্য। আজকের দিনে দাঁড়িয়ে এটা কি কখনো আমাদের দেশের সরকারের ব্যর্থতা হতে পারে? কোনোভাবেই হতে পারে না, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই যেরকম আনপ্রেডিক্টেবল পলিসিকে অ্যাপ্লাই করেছেন, কোনো দেশের সঙ্গে তার আর সম্পর্ক নেই। ধরুন আমি মেনে নিলাম ভারত সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আমেরিকার সঙ্গে সম্পর্ক মেনটেন করতে, আমি ধরে নিলাম। ইলন মাস্ক কি করেছিলেন? ইলন মাস্ক তো ডোনাল্ড ট্রাম্পের ইলেকশন ক্যাম্পেইনে $240 মিলিয়ন ইনভেস্ট করেছিলেন। আজকে সেই ইলন মাস্ককে মানে সাউথ আফ্রিকায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবং ইলন মাস্ক লিটারালি একটা নতুন রাজনৈতিক দল তৈরি করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে লড়াই করবেন বলে। ফলে ডোনাল্ড ট্রাম্পের যদি পলিটিক্সটা আপনি বোঝেন তাহলে দেখবেন উনি এই ধরনের আনপ্রেডিক্টেবিলিটি গুলোকে ধারণ করেন, পোষণ করেন। আপনি বিদেশ নীতি ব্যর্থ হয়েছে বলে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ নিয়ে আপনি উল্টাপাল্টা জাস্টিফিকেশন করতে পারেন না, এটা করা উচিতও নয়। আর আমাদের দেশের ক্ষতি হচ্ছে, আপনি তো দেশের কথা আগে ভাববেন। আপনি ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর কি সম্পর্ক ছিল, আছে, ভবিষ্যতে কি হবে, এই কথাগুলো এখন বলার কি মানে? এখন তো একজোট হয়ে আমাদের লড়াই করার সময়, এটাও তো ইম্পর্টেন্ট একটা বিষয়। যাই হোক, আপনারা কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধটুকু রইল। ধন্যবাদ।